আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। এই লাইভ ক্লাসে সবাই দ্রুত দ্রুত যুক্ত হও। আমরা এখনই আমাদের ক্লাসটা শুরু করবো ইনশাআল্লাহ। আমাকে ঠিকভাবে শুনতে পারছো কি না বা দেখতে পারছো কি না একটু কমেন্ট করে তোমরা জানাও। আমি শুরু করব তোমরা জানানোর পরেই। আজকে দুপুরবেলা খুব বাজে একটা খাবার খাইছি, বুঝছো। খিচুড়ি ছিল, অনেক তেল দেয়া, মানে কি বাজে একটা রেস্টুরেন্টে খাইছি। খাওয়ার পরে কি যে বাজে লাগতেছে। একটু আগে একটা গ্যাসের ওষুধ খেয়েছি আর কি। তো এরকম সিচুয়েশন আসলে নর্মালি ক্লাস নেওয়াটা খুবই ডিফিকাল্ট একটা ব্যাপার। তারপরে আমরা নিচ্ছি আমাদের অধ্যায় একের আর 3টা ক্লাস আছে আর কি। আজকে ক্লাস হলে আর 2টা ক্লাস থাকবে। ওকে, ওকে। শুরু করলাম। দেখো, এটা হচ্ছে আমাদের অধ্যায় একের 2 নম্বর লেকচার। তো এই লেকচারে আমরা কি কি কভার করব। দেখো, আমরা আসলে এই ক্লাসে 2টা টপিক আলোচনা করব। 2টা গুরুত্বপূর্ণ 2টা টপিক, পরীক্ষায় আসার মতো টপিক। গত ক্লাসে যে বিশ্বগ্রাম পড়িয়েছিলাম ওখান থেকে কোশ্চেন খুব বেশি একটা আসে না, বুঝছো। বাট এই ক্লাসের যে 2টা টপিক, একটার নাম হচ্ছে একটার নাম হচ্ছে অবভিয়াসলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই। আরেকটা গুরুত্বপূর্ণ টপিকের নাম হচ্ছে ভিআর বা ভার্চুয়াল রিয়েলিটি, বুঝছো। একটা হচ্ছে ভিআর বা ভার্চুয়াল রিয়েলিটি, আরেকটা হচ্ছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই 2টা খুবই খুবই গুরুত্বপূর্ণ টপিক, যে 2টা আমরা এই ক্লাসে কভার করব। দেখো, কতে আসার মতো কিছু কোশ্চেন আমরা পাবো যেগুলা বিভিন্ন সালে আসছে। যেমন ভার্চুয়াল রিয়েলিটির সংজ্ঞা আমরা পাবো এই ক্লাসে, নিউরাল নেটওয়ার্কের সংজ্ঞা পাবো, আমরা এই ক্লাসে পাবো, মেশিন লার্নিং কি এটা জানবো, রোবোটিক্সের সংজ্ঞা আমরা এই ক্লাসে পাবো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সংজ্ঞা আমরা এই ক্লাসে পাবো। ঘতে আসার মতো কিছু কোশ্চেন পাবো, সিমুলেটর এবং মডেলিং সফটওয়্যারের মাধ্যমে প্রশিক্ষণ সম্ভব, এটা আসলে ভার্চুয়াল রিয়েলিটি থেকে কোশ্চেন। পরের খটা বলছে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে মৌলিক গবেষণা সম্ভব নয়, ব্যাখ্যা করো। হ্যাঁ, এটা আমরা করবো আর কি, পাবো এই ক্লাসে। এরপর বলছে কৃত্রিম বুদ্ধিমত্তা এক ধরনের এক্সপার্ট সিস্টেম বুঝাই লিখো। লাস্টে একটা কোশ্চেন, আচ্ছা লাস্টে না, আসলে এই ক্লাসে কী কী কভার হবে, ভার্চুয়াল রিয়েলিটি, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, যাই হোক আমরা এগোচ্ছি। তাহলে প্রথমে আমি ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে কথা বলি। শোনো, ভার্চুয়াল রিয়েলিটি, ভার্চুয়াল মানে কি কৃত্রিম, ভার্চুয়ালি মানে কি কৃত্রিমভাবে। হ্যাঁ, তাহলে ভার্চুয়াল রিয়েলিটি মানে কৃত্রিম, রিয়েলিটি মানে তো বাস্তবতা, কৃত্রিম বাস্তবতা। ভার্চুয়াল রিয়েলিটির বাংলা হচ্ছে কি কৃত্রিম বাস্তবতা। কৃত্রিম কিন্তু বাস্তবতা। আসলে ধরো আমরা যেটা করি হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মাধ্যমে এমন একটা পরিবেশ তৈরি করি যেটা আসলে বাস্তব না, কিন্তু বাস্তবের মতো মনে হয়, ওইটাকে ভার্চুয়াল রিয়েলিটি বলে। দেখো কি বলছে, ভার্চুয়াল রিয়েলিটি হলো হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মাধ্যমে তৈরিকৃত এমন এক ধরনের কৃত্রিম পরিবেশ যা উপস্থাপন করা হলে ব্যবহারকারীদের কাছে এটাকে বাস্তব পরিবেশ মনে হয়। বুঝতে পেরেছো ভার্চুয়াল রিয়েলিটির কাহিনী? বুঝতে পারছো? ভার্চুয়াল বলছে স্যার ইবিআই বাই টিএমএস 5.0-তে থাকলে কি 6, না একই কোর্স তো। হ্যাঁ, একই কোর্স। আমাদের ইবিআই বাই টিএমএস 5.0 6.0-এর মধ্যে তো ওই রকম কোনো ডিফারেন্স নাই। ডিফারেন্স হচ্ছে যে ইংলিশে 2জন টিচার আসছে, এই আর কি। ইংলিশে 2জন টিচার পড়াবে, এই আর কি। তেমন ডিফারেন্স নেই, কেন লাগবে না। ঠিক আছে, ওকে। বলা হচ্ছে কি, তাহলে ভার্চুয়াল রিয়েলিটি হলো হার্ডওয়্যার ও সফটওয়্যারের মাধ্যমে তৈরিকৃত এমন এক ধরনের কৃত্রিম পরিবেশ যে উপস্থাপন করা হলে ব্যবহারকারীদের কাছে এটা বাস্তব পরিবেশ মনে হয়। এরপরে দেখো বলছে ভার্চুয়াল রিয়েলিটি শব্দের আক্ষরিক অর্থ কৃত্রিম বাস্তবতা, মানে এটা আর কি, এটাকে হচ্ছে তুমি
ইয়ে করলে, বাংলা প্রতিশব্দ বের করলে কৃত্রিম বাস্তবতা আসে। যে অর্থগতভাবে শব্দ দুইটা একটা একটা স্ববিরোধী, মানে ভার্চুয়াল আর রিয়েলিটি। হ্যাঁ, ভার্চুয়াল মানে কি কৃত্রিম, রিয়েলিটি মানে কি বাস্তব, কৃত্রিম আবার বলছে বাস্তব, এই জন্য বলছে যে শব্দ দুইটা মানে স্ববিরোধী। ওকে, গেল। এরপরে দেখো বলা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটিতে যা দেখানো হয়, হ্যাঁ, ভার্চুয়াল রিয়েলিটিতে যা দেখানো হয় তা বাস্তবের মতো বোঝানোর জন্য দুই চোখে দুইটি ভিন্ন ভিন্ন দৃশ্য দেখিয়ে ত্রিমাত্রিক অনুভূতি সৃষ্টি করা হয়। দেখো, তুমি এক চোখ খুলে সুতা যদি সূচের মধ্যে পরাতে চাও, এটা দেখবে অনেক ডিফিকাল্ট। ঠিক আছে, সূচের মধ্যে সুতা ভরার জন্য দেখবা দুই চোখ হলে ভালো হয়। আসলে এক চোখ দিয়ে না, মানে ডিস্টেন্সটা একটু ডিফিকাল্ট। ধরো একটা স্টুডেন্ট এখানে বসছে, তুমি আসলে মানে তাদের মধ্যে যে ডিস্টেন্স এটা বোঝা একটু ডিফিকাল্ট হয়ে যাবে, হ্যাঁ, এক চোখ দিয়ে। তো ভার্চুয়াল রিয়েলিটিতে ধরো যেটা হয়, নর্মালি তুমি একটু বোঝার চেষ্টা করো, তোমার স্ক্রিনের মধ্যে তো আমি আছি, জাস্ট একটা প্লেন একটা সারফেসের মধ্যে আছি আমি, তাই না? তো আমাকে তুমি দেখছো, বাট একদম বাস্তব আমি কিন্তু না। কিন্তু যদি এমন করা হতো যে তোমাকে মানে এই যে তোমার সামনে যে মোবাইলে আমি আছি, হ্যাঁ, তো আমাকে ধরো আমার ছবি মানে আমাকে মানে স্ক্রিনে যা দেখছো এটার দুইটা কপি বানানো হয়েছে, দুইটা কপি। হ্যাঁ, কী বলছি, দুইটা কপি। এবং দুইটা কপির মধ্যে কি একটু কালারের একটু চেঞ্জ আছে, দুইটার মধ্যে কি বলো একটু কালারের চেঞ্জ আছে। মানে যা দেখছো তোমার মোবাইল স্ক্রিনে ওই জিনিসটারই দুইটা ফরম্যাট। যদি খালি চোখে দেখো তাহলে দেখা যাবে একই জিনিস দুই রকম লাগছে আর কি। ইউটিউবে যে লিখতে পারো 3D ভিডিও, দেখবা যে একই জিনিসের দুইটা কালার আসে আর কি, দেখছো? তো কথা হচ্ছে এটা তো আসলো। এখন তোমার চোখে ধরো আমি চশমা পরাই দিলাম, এবং একটা চশমা দিয়ে এক কালার দেখায়, আরেকটা চশমা দিয়ে আরেক কালার দেখায়। এতে করে তোমার কাছে এটা মনে হবে বাস্তব, মনে হবে একদম আমি স্ক্রিনে ভাসছি, আমি হাত এমন করলে মনে হবে যে তোমার চোখের মধ্যে আঙুল ভরে দিছি, এমন লাগবে আর কি। বলছে ভার্চুয়াল রিয়েলিটিতে যা দেখানো হয় তা বাস্তবের মতো বোঝানোর জন্য দুই চোখে দুইটা ভিন্ন দৃশ্য দেখিয়ে ত্রিমাত্রিক অনুভূতি সৃষ্টি করা হয়। আবার একটি স্ক্রিনে ভিন্ন ভিন্ন প্রজেক্টর দিয়ে ভিন্ন ভিন্ন দৃশ্য প্রদর্শনের মাধ্যমে এটা করা যায়। মানে এই যে তোমরা যখন এই যে মুভিগুলো দেখো না, যে 3D বিভিন্ন মুভি দেখো সিনেপ্লেক্সে, তখন দেখবা যে এই কাহিনীটা করা হয়। তবে মোবাইলে, তোমার ল্যাপটপ বা তোমার মোবাইলেও তুমি 3D দেখতে পারবা। ওই যে কী করতে হবে আমি বলি, দারাজে দেখবা 3D গ্লাস পাওয়া যায়, কম কম দামি 100-150 টাকার নেবে গ্লাসগুলা। তো এই গ্লাস কিনবা, দুই চোখে দেখবা দুই কালার। হ্যাঁ, আবার ইউটিউবে যে দেখবা যে অনেক হচ্ছে 3D ভিডিও আছে, 3D ভিডিওগুলো অন করে ওই চশমা পড়লে তোমার কাছে মনে হবে যে একদম কি 3D লাগবে আর কি। ওকে, এখন দেখো আমরা কি বলছি ভার্চুয়াল রিয়েলিটিকে বাস্তবের মতো ভার্চুয়াল রিয়েলিটিকে বাস্তব মনে করানোর জন্য বিশেষ একটা হেলমেট, হ্যাঁ, ওই যে চোখে যেটা HMD বলে আর কি, HMD হেড মাউন্টেড ডিসপ্লে, মাথায় থেকে ইয়ে করে যে রাখে, ওই যে অ্যাপলের আছে কিছু HMD। তাহলে বলছে কি ভার্চুয়াল রিয়েলিটিকে বাস্তব মনে করানোর জন্য বিশেষ হেলমেট, MCQতে আসবে আর কি, HMD। তারপরে কি হাতের গ্লাভস। কেন হাতের গ্লাভস লাগবে? ধরো তুমি মানে শোনো আমি একটু বলি, অনেক জায়গায় দেখবা বা অনেক টিচার বলবে যে ধরো যে তুমি স্ক্রিনে যে দেখছো 3D দেখছো বা মুভি দেখছো, এটাই ভার্চুয়াল রিয়েলিটি। ব্যাপারটা কিন্তু আসলে এটা না। ভার্চুয়াল রিয়েলিটির একটা পার্ট, ভার্চুয়াল রিয়েলিটির এটা একটা পার্ট। মানে চোখে তুমি একদম বাস্তবের মতো দেখছো মানেই সেটা বাস্তব, ব্যাপারটা এরকম না। মানে আমি বলতে চাচ্ছি, ধরো তুমি কি করলা, তুমি হচ্ছে ইউটিউবে কোনো একটা 3D ভিডিও অন করলে এবং চোখে একটা 3D চশমা পড়লা, এটা 3D, কিন্তু এটা ভার্চুয়াল রিয়েলিটি না। ভার্চুয়াল রিয়েলিটিতে এই দেখাটা একটা পার্ট, কিন্তু ভার্চুয়াল রিয়েলিটি হলে তুমি ওখানে আমাকে টাচ করতে পারবে, এরকম একটা ব্যাপার থাকতে হবে ওখানে। তুমি আমাকে কি বলো, টাচ করতে পারবে, এরকম একটা ব্যাপার কিন্তু থাকবে, বুঝছো? তো দেখো, এই অ্যাকচুয়াল যে ভার্চুয়াল রিয়েলিটি, সেখানে তোমাকে চোখে দেখানোর জন্য আমি HMD দিয়ে দিলাম, এতে করে তুমি একদম মানে রিয়েল দেখলা। এবারে তোমাকে একটা হ্যান্ড গ্লাভস পরাই দিলাম। কেন? ধরো তুমি হচ্ছে তুমি হচ্ছে সামনে দেয়াল দেখলা, তো তুমি এই গ্লাভসের হাত যখন ওই দেয়ালে হাত দিলে একদম দেয়াল ফিল পাবা, বুঝছো? ওটা এমনভাবে বানানো। ধরো তুমি হচ্ছে নিচে বালি, তুমি হাত দিলে দেখবে বালি লাগছে, বুঝতে পারছো? বা তোমার হচ্ছে পায়ে এমন বুট পরাই দিব, তুমি ধরো স্যান্ড মানে বালি রাস্তায় হাঁটছো, তোমার কাছে মনে হবে একদম বালির মধ্যে দিয়ে হাঁটছো, বুঝতে পারছো? তুমি ধরো হচ্ছে
এমনভাবে এটা মেক করা। হ্যাঁ, বলা হচ্ছে তাহলে কি বলা হচ্ছে, ভার্চুয়াল রিয়েলিটিকে বাস্তব মনে করানোর জন্য বিশেষ হেলমেট, HMD, তারপরে হাতের গ্লোভস, তারপরে বুট স্যুট পরানো হয়। কেন স্যুট পরানো হবে? ধরো তোমাকে কেউ চাপ দিয়ে ধরে রাখছে, ওই স্যুট তোমাকে এই ফিলটা দিবে। কি ফিল দিবে? যে চাপ ধরার একটা ফিল পাবা, বুঝছো? চাপ দিচ্ছে, এই ফিলটাও কিন্তু কি বলো, তুমি কিন্তু পাবা। বুঝতে পেরেছ? আচ্ছা, এগুলাতে সেন্সর থাকে। এই সেন্সরগুলা ব্যবহারকারীর মাথা, হাত, পা, শরীর নড়াচড়া শনাক্ত করতে পারে। এই নড়াচড়ার ভিত্তিতে ভার্চুয়াল পরিবেশ পরিবর্তিত হয় আর কি। হ্যাঁ, বুঝাই বলি। ধরো তোমার পক্ষে ফ্রান্সের একটা মিউজিয়ামে যে সেখানে যা যা আছে এটা দেখা ধরো সম্ভব না, এখন টাকা পয়সা নাই। কিন্তু ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে তোমাকে আমি ওই ফ্রান্সের কোনো একটা মিউজিয়ামে নেওয়ার অভিজ্ঞতা দিতে পারবো। তোমাকে ধরো এই সব কিছু পড়ায় দিলাম, তোমাকে একটা খালি রুমে দিলাম। হ্যাঁ, তো তুমি খালি রুমে দেখবে যে একদম ওই মিউজিয়াম। তুমি নিচে তাকাবো, দেখবে মিউজিয়ামের কার্পেট, তোমার পা দেখতে পারছো। ঠিক আছে, এরপর তুমি এই পাশে তাকাইলা, এই একদম দেখবা যে মিউজিয়ামে যা আছে তুমি হাঁটছো। ঠিক আছে, তোমার কাছে মনে হবে কি একদম বাস্তব। কথা বুঝতে পারছো? জিনিসটা কি বুঝতে পারছো তুমি? আচ্ছা, এরপরে বলছে যে আচ্ছা এরপরে যে টেলিপ্রেজেন্সের কথা বলেছে। টেলিপ্রেজেন্স কি, ধরো তোমার একজন অনেক দূরে থাকে। হ্যাঁ, তোমার একজন ধরো তোমার কাছে থাকে না, অনেক দূরে থাকে, কিন্তু মনে হবে যে তোমার কাছে আছে, সামনে আছে। এটাকে টেলিপ্রেজেন্স বলে। কি বলছে? বলছে যে প্রযুক্তিতে ভিডিও, অডিও ও ইন্টারনেটের মাধ্যমে দূরের লোকদের সাথে এমনভাবে যোগাযোগ করা যায় যেন তারা সামনে বসে আছে, তাকে আমরা কি বলছি? টেলিপ্রেজেন্স বলছি। এটা একটা সংজ্ঞা, পরীক্ষা আসার মতো একটা সংজ্ঞা। এখন দেখো MCQ দেখো, বলছে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সমন্বয়ে চিত্রায়নকে কি বলে? অবশ্যই ভার্চুয়াল রিয়েলিটি বলে। কি বলে বলো? ভার্চুয়াল রিয়েলিটি বলে। ওকে, এরপরে বলছে ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত HMD কোনটাকে নির্দেশ করে? চোখের চশমা, স্পেশাল গ্লাস হবে। কে বলো? স্পেশাল গ্লাসেস হবে, স্পেশাল গ্লাসেস। এরপর বলছে টেলিপ্রেজেন্সের প্রয়োগ ক্ষেত্র কোনটা? ভার্চুয়াল রিয়েলিটি থাকলে সেটা হবে। ভার্চুয়াল রিয়েলিটি আছে, তাহলে উত্তর হবে ভার্চুয়াল রিয়েলিটি। ওকে, এরপরে বলছে এরপরে বলছেন এরপরে একটা ক্ষতে আসা না, এরপরে হচ্ছে আমাদের প্রত্যেক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব। দেখো এখন যেগুলো দেখাচ্ছে এগুলোই গঘতে আসার মতো জিনিস, বুঝছো? এগুলাই গঘতে আসার মতো জিনিস। ধরো এই যে যা এখন দেখাবো, এগুলোর ধরো কোনো একটা এক্সাম্পল তোমার থাকবে, দেন বলবে যে এটা কি, ব্যাখ্যা করো। হ্যাঁ, তোমাকে তখন ভার্চুয়াল রিয়েলিটি ব্যাখ্যা করতে হবে আর কি। তো আমরা প্রত্যেক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব এখন দেখতে চাই। প্রথমে বিনোদনের ক্ষেত্রে, তার মানে টপিকটা অনেকটা এরকম যে বিনোদনের ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি কেমন কি করে। বলছে ত্রিমাত্রিক পদ্ধতিতে নির্মিত সিনেমা। হ্যাঁ, কিছু সিনেমা থাকে না যেটা 3D সিনেমা আর কি। তারপরে বিভিন্ন কার্টুন, পৌরাণিক গল্প, পৌরাণিক মানে কি অনেক আগের, হ্যাঁ, যে ধরো মহানবী সাল্লাহ সাল্লামের সময় যে কাহিনী, ওগুলো আর কি। পৌরাণিক গল্প, তারপরে কি অ্যাডভেঞ্চার মুভি ইত্যাদিতে VR বা ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয়, এখন করা হয়, এটাই বলছে। এরপরে বলছে VR ব্যবহার করে বিভিন্ন কম্পিউটার গেম জনপ্রিয় হয়েছে। কিছু গেম আছে কম্পিউটার গেম যেগুলো 3D গেম, একদম VR ইউজ করে তোমার খেলতে হয়, একদম রিয়েল লাগে আর কি। হ্যাঁ, কিছু সিমুলেটর আছে, বাস ড্রাইভ আছে এরকম। এবার বলছে মিউজিয়াম বা ঐতিহাসিক যেসব জায়গায় ভ্রমণ করা সবার পক্ষে সম্ভব না, ভার্চুয়াল রিয়েলিটি পদ্ধতি ব্যবহার করে সেই সব জায়গায় ভ্রমণ করার অনুভূতি পাওয়া সম্ভব। এরপর বলছে সাম্প্রতিক সময় অগমেন্টেড রিয়েলিটির একটা বলি, শোনো। অগমেন্টেড রিয়েলিটিটা হচ্ছে রিয়েলের মধ্যে ফেক। ধরো 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 তুমি ধরো তুমি তোমাকে একটা এই যে VR পরে দিলাম তোমার রুমেই। হ্যাঁ, তুমি তোমার ধরো রুমে বসে আছো, এখন তুমি দেখছো হঠাৎ করে তোমার রুমে তোমার আম্মু আসছে, বাব্বু আসছে, সব ঠিক আছে, সবই তো নর্মাল। তো এই আব্বু আম্মুর হঠাৎ করে দেখবে যে মাথার মধ্যে দিয়ে একটা দৈত্য উড়ে যাইতেছে। তা আম্মু আব্বুর তো রিয়েল, আশেপাশে পরিবেশও রিয়েল, হঠাৎ করে আম্মুর মাথার উপর দিকে একটা দৈত্য উড়ে গেল, বা হচ্ছে মাথার ভিতর থেকে ধরো বের হইলো আর কি। হ্যাঁ, বা মাথার ভিতর থেকে ধরো একটা বড় একটা জায়ান্ট একটা হচ্ছে কিছু একটা বের হইলো। হ্যাঁ, তো এই যে রিয়েলের মধ্যে কিছুটা ফেক, এটাকে বলা হয় অগমেন্টেড রিয়েলিটি। বুঝছো কি বলছে? এটাকে অগমেন্টেড রিয়েলিটি। এই অগমেন্টেড রিয়েলিটি অনেক জায়গায় ব্যবহার করার সুযোগ আছে। যেমন দেখো যখন ইন্টেরিয়র, বুঝো কিনা জানি না, ধরো ওই যে তোমার বিভিন্ন বাড়িগুলা, হ্যাঁ, দামি, যারা বড় লোক অনেক টাকা পয়সা আছে, তারা একটা বাড়ি বানানোর পরে বাড়িটা কেমন করে গুছাবে, কোন কোন ফার্নিচার ইউজ করবে, কিভাবে কি ইন্টেরিয়র এক্সটেরিয়র হবে, তো এগুলোর জন্য তারা বিভিন্ন কোম্পানি হায়ার করে। তো
তো এই কোম্পানিগুলো যেটা করে, ধরো তোমাকে ওই গ্লাস করে দিলে, এরপর তোমার রুম, যেই রুমে আপাতত হচ্ছে জাস্ট কোনোরকম করে প্লাস্টার করা বা প্লাস্টারও করা নেই, এরকম একটা অবস্থা। তো তোমাকে ওই গ্লাস পরিয়ে তোমাকে বললো যে এই জায়গায় আমরা একটা এরকম আলমিরা রাখতে চাচ্ছি, হ্যাঁ, তুমি তাকাবো ওখানে, দেখবো যে আলমিরা, হ্যাঁ, তোমার বললো দেখ কালার পছন্দ হইতেছে না, দেন শিফট করে অন্য একটা আলমিরা আনলো বা বললো এটা এই কালার দেন, ওই কালার দিল, মানে তুমি আলটিমেট ওখানে কিছু নাই, বাট তুমি ফিল করতেছো ওখানে একটা আলমারি আসছে, বুঝছো? এগুলো কিন্তু সবই অগমেন্টেড রিয়েলিটি। বলছে সাম্প্রতিক সময়ে অগমেন্টেড রিয়েলিটি নামে ভার্চুয়াল রিয়েলিটির নতুন একটা রূপ জনপ্রিয়তা পেতে শুরু করেছে, যেখানে বাস্তব জগতের সাথে ভার্চুয়াল জগতের একটা সংমিশ্রণ ঘটানো হয়। ওকে, এরপরে বলছি আমরা ভার্চুয়াল, আচ্ছা, যানবাহন চালনা এবং প্রশিক্ষণে, ধরো আগেই বলে রাখি, ধরো জাপানে তোমাকে যদি ড্রাইভিং লাইসেন্স পেতে হয়, তোমাকে কিন্তু ভার্চুয়াল রিয়েলিটির একটা এক্সাম দিতে হবে। তুমি ধরো তোমাকে একটা কনসোলে বসায় দিল, যেখানে তুমি একটা গাড়িতে বসে আসো, বাট তুমি কোনো রাস্তার মধ্যে নাই, তুমি গাড়িতে আসো বাট কোনো রাস্তায় নেই, সামনে স্ক্রিন, তোমার কাছে মনে হবে একদম রিয়েল, তোমাকে ওখানে ড্রাইভ করতে হবে, হ্যাঁ, ভার্চুয়াল রিয়েলিটিতে তোমাকে ড্রাইভ করতে হবে, তুমি এটা পাস করলেই তোমাকে লাইসেন্স দেওয়া হবে। বা ধরো কাউকে বিমান প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, হ্যাঁ, তো প্রথমে তাকে বিমানে উঠায় দিলে তার জীবন চলে যাওয়ার চান্স থাকে, ধরো সে মানে ঠিকভাবে চালাতে পারলো না, সে মারা যেতে পারে বা বিমানটা নষ্ট হয়ে যেতে পারে। তো ভার্চুয়াল রিয়েলিটিতে তাকে আমরা আসলে কি প্রথমে প্রশিক্ষণ দিতে পারি, হ্যাঁ। তো এগুলোই আর কি। তো দেখো কি বলছে ভার্চুয়াল রিয়েলিটির সব থেকে বেশি ব্যবহার করা হয় ফ্লাইট সিমুলেটরে এটা সব থেকে বেশি ব্যবহার করা হয়। বলছে এখানে পাইলটরা আসল বিমান চালানোর আগেই কৃত্রিম পরিবেশে বিমান চালানোর একটা অনুশীলন করে ফেলে, হ্যাঁ। আচ্ছা, এরপরে বলছে এছাড়া মোটর গাড়ি, জাহাজ ইত্যাদি চালানোর প্রশিক্ষণেও সিমুলেটর এবং মডেলিং সফটওয়্যার ব্যবহার করে বাস্তবের মতো পরিবেশ তৈরি করা যায়, যা প্রশিক্ষণে বাস্তবের মতো মনে হয়। ওকে, এরপরে বলছে শিক্ষা ও গবেষণা বলছে বাস্তবে কোনো কাজ করার আগে কম্পিউটারে কৃত্রিমভাবে পরীক্ষা করে দেখাকে সিমুলেশন বলে। তাহলে একটু আগে যে সিমুলেশন বা সিমুলেটরের ব্যাপারটা বলা হয়েছে, এটা একটু বুঝো। মানে একটা জিনিস কি বলছে বলো, বলছে বাস্তবে কোনো কাজ করার আগে কম্পিউটারে কৃত্রিমভাবে পরীক্ষা করাকে এটাকে সিমুলেশন বলে, হ্যাঁ। কিছু অ্যাপ আছে, এই যে অটোক্যাড ট্যাড বলে আর কি, এগুলা হচ্ছে বিভিন্ন, ধরো আমি বুঝিয়ে বলি তোমাকে, ধরো তুমি একটা চেয়ার বানাতে চাও, মাল্টি ফাংশন একটা চেয়ার বা একটা সোফা বানাতে চাও। এই সোফাটা এমনভাবে তুমি ডিজাইন করছো যে এই সোফাটা বেড হতে পারবে, সোফাও হইতে পারবে, আবার এই সোফাটা একটা মইও হইতে পারবে, বুঝতে পারছো? তো এইটা রিয়েল বানানোর আগে আমরা আসলে কৃত্রিমভাবে আগে মেক করি। কৃত্রিমভাবে তুমি যতটুকু তোমার লোহা পার্ট লাগবে ওইটা তুমি যদি ড্রিল করতে চাও করতে পারো, তুমি যদি স্ক্রু চাও স্ক্রু পাবা, তোমার যা দরকার, তুমি যদি হচ্ছে জয়েন্ট দিতে চাও কৃত্রিমভাবে জয়েন্ট দিতে পারবে, বুঝতে পারছো? মানে তুমি আরও বলি, ধরো তুমি একটা গাড়ি বানাবা, বুঝছো? তো তোমার গাড়ির মধ্যে যা যা লাগে, বুঝছো, যা যা সব কৃত্রিমভাবে অ্যাভেলেবল। তো এগুলা দিয়ে তুমি আগে বানাইলা, বুঝছো? এই জিনিসগুলাকে সিমুলেশন বলে আর কি। তো বলা হচ্ছে বাস্তবে কোনো কাজ করার আগে কম্পিউটারে কৃত্রিমভাবে পরীক্ষা করে দেখাকে সিমুলেশন বলে, জোস। এরপরে বলছে শিক্ষায় কঠিন বিষয়গুলো ভার্চুয়াল রিয়েলিটি এবং মডেলিং সফটওয়্যারের মাধ্যমে সহজভাবে দেখানো যায়, যাতে শিক্ষার্থীরা সহজে বুঝতে পারে। যেমন দেখো বলা হচ্ছে গবেষণার ফলাফল বিশ্লেষণ, হ্যাঁ, কোনো একটা গবেষণা ফলাফলটা দেখানোর জন্য আমরা এটা ইউজ করতে পারি। জটিল অণু বা ডিএনএর গঠন, হ্যাঁ, আলটিমেটলি ডিএনএ কি তুমি আর দেখতে পারো চোখে? বা তুমি কি একটা পরমাণুর মধ্যে যেভাবে নিউক্লিয়াস আছে, চারিপাশে যে তোমার ইয়েগুলা কি বলে ইলেকট্রনগুলো আছে, এগুলো কি আর তুমি দেখতে পারবা? বাট ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে এগুলো কি বলো দেখানো সম্ভব, বুঝছো? বলছে গবেষণার ফলাফল বিশ্লেষণ, জটিল অণু বা ডিএনএর গঠন যেভাবে বাস্তবে, মানে সরি, বলছে গবেষণার ফলাফল বিশ্লেষণ, তারপরে জটিল অণু বা ডিএনএ গঠন যেগুলা বাস্তবে দেখা সম্ভব না, সেগুলো আমরা সিমুলেশনের মাধ্যমে কম্পিউটারে কি বলো দেখতে পারবো। ওকে, এরপরে বলছি আমরা কি চিকিৎসা ক্ষেত্রে, শোনো, চিকিৎসা ক্ষেত্রে অনেক ইউজ আছে। যেমন দেখো আমরা যেটা বলছে যে একটি জটিল অপারেশন করার সময় সহায়তা করে, ঠিক আছে, কৃত্রিম হাত পা বসানো সাহায্য করে, ডিএনএ পরীক্ষা করতে ব্যবহার করা হয়। আমি একটু করে বলি, বলছে ওকে, একটা জটিল অপারেশনের সময় আমাদেরকে এটা হেল্প করে, হ্যাঁ।
একটা জটিল অপারেশনের সময় এটা আমাদেরকে হেল্প করে বলছে। বলছে কৃত্রিম হাত পা বসানোর সময়, শোনো আমি তোমাকে বুঝিয়ে বলি। ধরো তোমার আল্লাহ মাফ করুক, ধরো আমারই হোক, ধরো আমার এই জায়গায় হাত এখান থেকে নাই আর কি, হ্যাঁ। তো আমি একটা কৃত্রিম হচ্ছে একটা হাত আমার এখানে লাগানো হবে আর কি। তো এটা কি সেন্স করা সম্ভব আমার? তো আমি প্রথমে ভার্চুয়ালি আমাকে সেন্স করাবে, ধরো আমাকে বলবে হাত, ডান হাত উঁচু করেন। তো আমি উঁচু করার চেষ্টা করছি, বাট আলটিমেটলি হাত উঁচু হচ্ছে না, বাট ভার্চুয়ালি দেখবো যে হাত উঁচু হয়েছে। এবার বলবে হাত মুঠা করেন, আমি মুঠা করছি, মানে ওটা তো আমার এখান থেকে, মানে আমি তো ব্রেইন দিয়ে করবো তাই না, বলছে হাত মুঠা করেন। আলটিমেটলি হাত আমার নিচেই পড়ে আছে, বুঝছো, বাট আমি মুঠা করছি। এইভাবে আস্তে আস্তে প্রশিক্ষণ দেওয়া হয়, বুঝছো। এভাবে প্রশিক্ষণ দিয়ে একটা সময় দেখা যায় যে আলটিমেটলি এই হাত দিয়ে কি কাজ করানো যায়, বুঝছো। ধরো অনেক সময় কৃত্রিম হচ্ছে পা বসায়, হ্যাঁ। ধরো ওই যে দেখবা যে হাঁটুর উপর থেকে পা কেটে গেছে, আল্লাহ মাফ করুক। তো এই যে হাঁটুর উপর থেকে ধরো পা কেটে গেছে, তাকে একটা কৃত্রিম হচ্ছে পা দেওয়া হইলো, সে ওই পা দিয়ে হাঁটবে, বুঝছো, সে ওই পা দিয়ে কী বলো, হাঁটবে। তো তার পক্ষে কি পা সেন্স করা পসিবল, বাট সে ওই যে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে তাকে ওগুলা ফিল করিয়ে কি করা যায় বলো তো, হাঁটানো পসিবল। ওকে, এরপর বলছে বলছে এছাড়া নতুন ডক্টরদের, ধরো কোনো একটা ডক্টরকে তুমি কোনো একটা ওটি বা অপারেশন থিয়েটারে হচ্ছে কিভাবে কোনো একটা অপারেশন করবে সেটার প্রশিক্ষণ ভার্চুয়াল রিয়েলিটি দিয়ে করতে পারবা। ধরো তুমি একটা মানব দেহের মধ্যে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে একটা মানে ইয়ে করতে পারো যে কোথায় কি থাকে তুমি নেড়ে চেড়ে দেখতে পারবা, বাট আসলে তুমি ভার্চুয়ালি নাড়তেছো। তুমি একটা অর্গান সরায় দেখবা, তুমি ধরো হচ্ছে বুঝছো তুমি ব্যাপারটা, মানে তুমি পেট কেটে ধরো এগুলো সরায় সরায় দেখতে পারবা, সব কিছু ভার্চুয়ালি দেখতে পারবা। এরপরে বলছে সামরিক প্রশিক্ষণে, হ্যাঁ। বলছে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে সত্যিকার যুদ্ধক্ষেত্রের আবহ তৈরি করে, হ্যাঁ, মানে আসলে যুদ্ধ লাগেনি, বাট যুদ্ধের মতো একটা পরিবেশ তৈরি করে ফেলা যাবে। এর মাধ্যমে সৈনিকদের একদম উন্নত এবং নিখুঁত প্রশিক্ষণ দেওয়া সম্ভব, বুঝতে পারছো। বলছে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে সত্যিকার যুদ্ধক্ষেত্রের আবহ তৈরি করে সৈনিকদের উন্নত ও নিখুঁত প্রশিক্ষণ দেওয়া সম্ভব। বলছে সত্যিকারের যুদ্ধকালীন বিপজ্জনক পরিস্থিতিতে সৈনিকেরা তাদের সঠিক করণীয় সম্পর্কে আগে থেকেই একটা হচ্ছে পরিচিত হওয়ার সুযোগ পেয়ে থাকে, হ্যাঁ। ধরো ধরো এমন একটা সিচুয়েশন, যে সিচুয়েশন আসলে খুবই রিস্কি, জীবন মরণ, তো ওই জায়গায় সে কী করবে, এগুলো আগেই যদি তাকে ফেস করানো হয় তাহলে সে একটু সচেতন হইলো না, বলো, বুঝছো ব্যাপারটা। বলছে সত্যিকার যুদ্ধকালীন বিপজ্জনক পরিস্থিতি, ধরো একটা হচ্ছে ইয়ে আসছে, একটা বোম পড়ছে, তো ওই সময় হোয়াট শুড হি ডু, কী করা উচিত না করা উচিত, এগুলো তাকে আমরা আগে থেকে ট্রেনিং দিতে পারবো। এরপর বলছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, হ্যাঁ। বলছে কোনো পণ্যের গুণগত মান গঠন বাজারে কতটা জনপ্রিয় হতে পারে, হ্যাঁ। ধরো কোনো একটা প্রোডাক্ট তুমি আনবা, কিন্তু এখন ওই প্রোডাক্ট বানানো হয় না, বাট ভার্চুয়ালি এটা মেক করে মানুষজনকে দেখানো সম্ভব যে আমাদের এই প্রোডাক্টটা এমন হচ্ছে। এতে করে দেখবে যে সারা কেমন পড়তেছে, কেমন মানুষ এটাকে লাইক করতেছে, কেনার মানে পারচেসিং রেটটা কেমন, এর উপর ডিসিশন নিয়ে তুমি কিন্তু কাজ আগাইতে পারবে, বুঝতে পারছো। বলছে বিপণন কর্মীদের প্রশিক্ষণ দিত, কিছু জিনিস আছে যে জিনিসগুলো হ্যান্ডেল করা একটু ডিফিকাল্ট, খুবই রিস্কি। হুম, তো আমি প্রশিক্ষণ দিচ্ছি যে এটা কেমনে ক্যারি করতে হয়। তো এগুলো কৃত্রিম বাস্তবতার মাধ্যমেও তাকে কি প্রশিক্ষণ দেওয়া সম্ভব। এরপর বলছে বিপজ্জনক বা ক্ষতিকর পণ্য বাজারে ছাড়ার আগে কোনো কর্মচারীর জীবনের ঝুঁকি না নিয়ে ভার্চুয়াল পরিবেশে সেগুলো পরীক্ষা করে দেখা যায়। হ্যাঁ, কোনো একটা জিনিস ধরো হচ্ছে বাজারে ছাড়ার আগেই আমাদের ধরো যারা কর্মচারী তাদেরকে তাদের ধরো এগুলো হ্যান্ডেল করা খুবই রিস্কি, ভার্চুয়াল রিয়েলিটি দিয়ে এগুলো পরীক্ষা করা সম্ভব। এরপরে বলছে ক্ষয় কোশ্চেন, বলছে সিমুলেটর এবং মডেলিং সফটওয়্যারের মাধ্যমে প্রশিক্ষণ সম্ভব, ব্যাখ্যা করে। আমি একটু পড়ছি, মনোযোগ দিয়ে শোনো। বলছে সিমুলেটর হলো এমন একটা সিস্টেম যা বাস্তব পরিবেশকে কৃত্রিমভাবে তৈরি করে। বলছে সিমুলেটর আসলে কি, বা সিমুলেশন জিনিসটা আসলে কি, যেটা একটা সিস্টেম যা আসলে কি বাস্তব পরিবেশকে কৃত্রিমভাবে তৈরি করে। বলছে মডেলিং সফটওয়্যার দিয়ে কোনো যন্ত্র বা পরিবেশের 3D মডেল তৈরি করা সম্ভব। মডেলিং সফটওয়্যারগুলো দিয়ে আসলে কি করা যায়, কোনো যন্ত্র বা একটা পরিবেশের 3D মডেল তৈরি করা যায়, যেটা আসলে নাই কিন্তু 3D মডেল তৈরি করা যায়। হচ্ছে ফ্লাইট সিমুলেটরের মাধ্যমে পাইলটদের আসল বিমান চালানোর আগেই ভার্চুয়াল পরিবেশে অনুসরণ করতে পারে। একইভাবে গাড়ি জাহাজ চালানোর প্রশিক্ষণও কিন্তু কি সিমুলেটরের মাধ্যমে দেওয়া সম্ভব। এতে প্রশিক্ষণ প্রার্থীদের হচ্ছে কি বলতো জীবনের কোনো ঝুঁকি না দিয়ে সে একটা অভিজ্ঞতা পাচ্ছে, ফলে তারা বাস্তব কাজের আগে একটা আত্মবিশ্বাসী হয়ে যায়।
এরপরে আমরা যে টপিকটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, আগেরটা ছিল কৃত্রিম বাস্তবতা বা ভার্চুয়াল রিয়েলিটি, আর এখন আমরা যেটা বলছি এটা হচ্ছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। শোনো আমি একটু বুঝাই বলি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা আসলে কি, ধরো কোন একটা যন্ত্রকে বা কোনো একটা মেশিনকে একদম মানুষের মতো তার মনে করো ডিসিশন নিতে দিবা, মানুষের মতো কাজ করতে দিলে সেটা হচ্ছে কি আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা মানে কিন্তু এই না যে তুমি বললা এটা, ও ওকে বললা যে এই হইলে এই করো, দেন ও এই হইলে এই করো, এটা কৃত্রিম বুদ্ধিমত্তা না। হ্যাঁ, কৃত্রিম বুদ্ধিমত্তাটা কি, মানে মানুষের মতোই তার হচ্ছে বুদ্ধি থাকবে। যেমন দেখো আমি একটু বুঝিয়ে বলি, ধরো তোমাকে ছোটবেলায় যখন তোমাকে রাস্তা পারাপার শিখিয়েছে তোমার আম্মু, হ্যাঁ আরো সহজ করে বলি, ধরো তোমাকে ছোটবেলায় বই বই হচ্ছে দেখাইছে, হ্যাঁ বই দেখিয়ে হচ্ছে বলছে যে আম্মু আম্মু তো গো গো গো, তোমাকে ধরো বলছে, হ্যাঁ যে একটা বই দেখাইছে, বই দেখিয়ে বলছে যে আম্মু দেখো দেখো এটা হচ্ছে গরু গরু, হ্যাঁ তুমি শিখলা গরু, তবে হঠাৎ করে রাস্তায় দেখছো একটা ওইরকম বললো আম্মু আম্মু গো গো গো। তো দেখো এই যে তুমি যে শিখছো, তোমাকে রাস্তায় যে গরুটা দেখাইছে ওটা কে কে বলছে, গরু বলে নাই, বাট আগে তোমাকে শিখাইছে। তো এর ফলে তুমি কিন্তু একটা গরুকে দেখে বুঝে ফেলতেছো এটা গরু। তো এই যে তুমি যে শিখেছো, এইভাবে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকেও শিখাইতে পারি। ওকে, বলছে যখন কোনো মেশিনকে মানুষের মতো চিন্তা করতে, হ্যাঁ যখন কোনো মেশিনকে মানুষের মতো চিন্তা করতে, সিদ্ধান্ত নিতে, সমস্যার সমাধান করতে বা শেখানোর ক্ষমতা দেওয়া হয়, তাকে আমরা কি বলি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। বুঝতে পারছো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা কি জিনিস? তাহলে যখন কোনো মেশিনকে আমরা মানুষের মতো, কি বলো, মানুষের মতো আমরা কি করতে দিব, মানুষের মতো হচ্ছে চিন্তা করতে দিব, সিদ্ধান্ত নিতে দিব, সমস্যার সমাধান করতে বা শেখার ক্ষমতা দিব, তখন সেটাকে আমরা কি বলছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলছি। বলছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মূল শাখাগুলা, হ্যাঁ বা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার মূল শাখাগুলা মেশিন লার্নিং। শোনো আগেই বলে রাখি, মেশিন লার্নিংটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সবথেকে সফল শাখা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সবথেকে সফল শাখা বলা হচ্ছে ডেটা দিয়ে মেশিনকে শেখানো হয় যাতে সে ভবিষ্যতে নিজেই সিদ্ধান্ত নেয়। ওই যে ধরো আমি আমি একটা বুঝাই বলি, ধরো আমি অনেকগুলা হচ্ছে ইয়ার ছবি, কি বলে, অনেকগুলা ধরো বাসের ছবি দেখাইছি, দিয়ে বলছি যে এটা বাসের, পরে তাকে আমি আগে থেকে দিই নাই, বাট একটা বাসের ছবি দিয়ে বললাম যেটা কি ও বলবে যে এটা বাস। এটা কথা হচ্ছে মেশিন লার্নিং। এবার বলছে ডিপ লার্নিং। ডিপ লার্নিংটা কিন্তু অনেক অ্যাডভান্স। শোনো একটা কথা বলি, এই মেশিন লার্নিং আর ডিপ লার্নিং, মেশিন লার্নিংয়ে অ্যালগোরিদম দিয়ে কাজ করে, ডিপ লার্নিংয়ে নিউরাল নেটওয়ার্কের ইউজ হয়, নিউরাল নেটওয়ার্কের। হ্যাঁ আমরাও যেমন আমরা যে কোনো কিছু একটা ডিসিশন নিই, এখানে কি আমাদের যে নিউরন আছে সেরকম কম্পিউটারে কৃত্রিম নিউরন বা পারসেপ্টন বলে, সেটা দিয়ে একটা নিউরাল নেটওয়ার্ক তৈরি করা হয়। তো এই নিউরাল নেটওয়ার্ক ইউজ করলে এটা আসলে মেশিন লার্নিংয়ের থেকে আরও অ্যাডভান্স। বলছে নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করে মেশিনকে শেখানো হয় যাতে সে ভবিষ্যতে নিজে নিজেই কি সিদ্ধান্ত নিতে পারে। আমরা শিখবো, এগুলোও শিখবো আস্তে আস্তে। তাহলে আমার দাবি মতে মেশিন লার্নিংয়ের থেকে আরও বেশি অ্যাডভান্স কে বলো তো, ডিপ লার্নিং। এরপরে কম্পিউটার ভিশন। নর্মালে আমরা কি নর্মাল কিছু দেখি আমরা, হ্যাঁ ধরো নর্মালি আমি কিছু খালি দেখলাম, আমাদের ক্যামেরাতে নর্মালি কিছু দেখলো, বাট কম্পিউটার ভিশন দিয়ে নট অনলি দেখবে, সে কিন্তু এই দেখার সাথে সাথে সে ক্যালকুলেট করতে পারবে, তাকে যা বলবে সেটা করতে পারবে। ধরো আমি তোমাকে বুঝাই বলি, ধরো কোনো একটা রাস্তা দিয়ে কতগুলা ট্রাফিক আসতেছে, বুঝাই বলি তোমাকে, ধরো কোনো একটা সিগনালে আমরা কোন রাস্তা দিয়ে কতক্ষণ মানে গাড়ি চালাতে দিব, এটার জন্য আমরা কম্পিউটার ভিশনের হেল্প নিতে পারি। সেই কম্পিউটার ভিশন কি করবে, সে ধরো একটা রাস্তার মোড় চারিদিকেই তার ক্যামেরা সেট করা আছে, সে ওইদিকে দেখবে যে এই পাশে কতগুলা গাড়ি বা কত দূর ট্রাফিক, ওই পাশে কত দূর ট্রাফিক, সে এটা দেখে সে সিদ্ধান্ত নেবে যে এই রাস্তা কতক্ষণ খুলবো, ওই রাস্তা কতক্ষণ বন্ধ রাখবো। এই যে জিনিসগুলো, এইগুলো কিন্তু করা সম্ভব কম্পিউটার ভিশনের মাধ্যমে। একটু বসে ক্লাস নিই প্লিজ। ওকে, তাহলে কম্পিউটার ভিশন আশা করি তোমরা বুঝতে পেরেছো, ওকে। এরপর বলছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বা এনপিএল বলে যেটাকে। দেখো এই যে চ্যাট জিপিটি বলো বা জিমিনাই বলো, এই যে এই জিনিসগুলো এগুলাতে আমরা ধরো আমাদের ভাষায়
কোশ্চেন করি সে আমাদের ভাষায় উত্তর দেয়, তাই না? তো এই যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ মানে আমাদের ভাষায় সে উত্তর করতে পারছে, এটাকে আমরা আসলে এনপিএল বলি বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বলি। এবার বলছে স্পিচ প্রসেসিং। দেখো তুমি আইএলটিএস এর প্রিপারেশন নিতে পারবা, কিন্তু কিসের মাধ্যমে বলো তো? এই যে চ্যাট জিপিটির মাধ্যমে নিয়ে অনেক কিছু আছে যার মাধ্যমে তুমি কথা বলবা, তোমার কথা শুনে সে উত্তর দিবে, এগুলো করা যায়। এরপর বলছে রোবোটিক। শোনো, নর্মালি রোবট মানে আমরা জানতাম যে কোনো কিছু উঠানো, ভারী একটা জিনিস ওঠানো বা ক্যারি করা, বাট এখনকার রোবটগুলাতেও এআই ইউজ করা হইতেছে। হ্যাঁ, তারা মনে করো অনেক দেশে কিন্তু ফুড ডেলিভারি হয় কিন্তু ইয়ে দিয়ে, ধরো রোবট দিয়ে। ধরো তুমি কোনো একটা খাবার অর্ডার করলা, দেন তাদের একটা ছোট্ট রোবট গাড়ি আছে, সেই ছোট্ট রোবট গাড়ি ধরো রাস্তার পাশ দিয়ে হেঁটে 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 তোমার বাসায় ফুড ডেলিভারি করবে। এটা অলরেডি অ্যাভেলেবল, বুঝতে পারছো? এগুলো আর কি, আর অনেক কিছু আছে, আস্তে আস্তে আমি বলবো। যেমন দেখবে যে এয়ারপোর্টে দেখবে যে কিছু হচ্ছে মানে মুছার কাজ করে আর কি, হ্যাঁ, ফ্লোর ক্লিনিং কাজ করে। তো হচ্ছে খালি ক্লিন করতেছে, সামনে কোনো মানুষজন আসলে সে দাঁড়ায় যেতেছে, সে পাশ দিয়ে চলে গেল, এভাবে সে সারাদিন ননস্টপ ক্লিন করতেছে। এখানেও কিন্তু কি রোবোটিক্সের ইউজ হয়। ওকে, এরপরে দেখো আমরা এখানে এআই প্রোগ্রামিং কিছু ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলছি। আসলে এই ল্যাঙ্গুয়েজগুলো আমরা ব্যবহার করতে পারি। প্রথমে দেখো সি, সি প্লাস প্লাস, জাভা, ম্যাথল্যাব, এই ল্যাঙ্গুয়েজগুলো আমরা বিভিন্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রজেক্টে আমরা এগুলো ইউজ করতে পারি। সি, সি প্লাস প্লাস, জাভা, ম্যাথল্যাব। পাইথনটাকে মনে রাখবে, পাইথনটা হচ্ছে সব থেকে জনপ্রিয় এবং বেশি ব্যবহার করা একটা ভাষা। মানে এআইতে যদি কোশ্চেন আসে যে কোনটা সব থেকে বেশি ব্যবহার করা হয়, উত্তর হবে পাইথন। এছাড়া বিভিন্ন এআই রিসার্চ বা ডেভেলপমেন্টে আমরা আসলে প্রোলগ, এলআইএসপি, সিএলআইএসপি, আর এই ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করতে পারি। ওকে, এখন দেখো মেশিন লার্নিং নিয়ে একটু কথা বলা হয়েছে। আমাদের বইতে আসলে মেশিন লার্নিং নিয়ে বেশি কথা বলা হয়েছে, অন্যান্য জিনিস নিয়ে এত কথা বলা হয়নি। মেশিন লার্নিং নিয়ে কি বলো, বেশি কথা বলা হয়েছে। সো তোমরা সবাই মনোযোগী হও, আমি একটু তোমাদেরকে মেশিন লার্নিংয়ের ব্যাপারটা বুঝাই বলছি। বলছে মেশিন লার্নিং হলো এমন একটা প্রযুক্তি যেখানে অনেক ডেটা দিয়ে মেশিনকে শেখানো হয় যেন ভবিষ্যতে সে নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারে। বুঝতে পারছো? মেশিন লার্নিংটা এমন একটা প্রযুক্তি যেখানে আসলে অনেক ডেটা দিয়ে মেশিনকে শেখানো হবে যেন সে ভবিষ্যতে কী করতে পারে বলো, নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারে। তো মেশিন লার্নিংয়ের তিনটা ভাগ আছে। একটা হচ্ছে সুপারভাইজড, এর থেকে আরেকটু স্পেশাল হচ্ছে আনসুপারভাইজড, মানে সুপারভাইজডের থেকে আরেকটু অ্যাডভান্স হচ্ছে আনসুপারভাইজড। আরও 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 বেশি অ্যাডভান্স হচ্ছে রিইনফোর্সমেন্ট। সুপারভাইজড, আনসুপারভাইজড, আরেকটা কি বলো, রিইনফোর্সমেন্ট। আমি তোমাকে প্রথমে সুপারভাইজটা একটু বোঝাই বলি। সুপারভাইজটা কি, সরি, হ্যাঁ, সুপারভাইজটা আগে বোঝাই। ওই যে একটু আগে যেটা আমি বুঝেছিলাম ওটা সুপারভাইজড। ধরো আমি অনেকগুলা গরুর ছবি দিলাম। কি দিলাম বলো? অনেকগুলা গরুর ছবি। হ্যাঁ, অনেকগুলা গরুর ছবি দিলাম, এটা ইনপুট। অনেকগুলা গরুর ছবি দিছি, এটা ইনপুট, এবং বলে দিয়েছি এগুলা হচ্ছে গরু, এটা হচ্ছে আউটপুট। ইনপুট কোনটা? গরুর ছবি। এটা যে গরু এটা বলে দিয়েছে এটা কি? আউটপুট। তাহলে ইনপুটও দিচ্ছি, আউটপুটও দিচ্ছি। মাথায় রাখবা, সুপারভাইজড লার্নিংয়ে ইনপুট আউটপুট বোধ দেওয়া হয়। অনেক গরুর ছবি দিয়েছি, দেন বলে দিয়েছি এটা গরু। এরপরে আমি আগে থেকে দিনই এমন একটা গরুর ছবি দিয়ে বললাম এটা কি, ও বলবে এটা গরু। এটা হচ্ছে সুপারভাইজড, খুবই নর্মাল, এটা খুবই নর্মাল। আর আনসুপারভাইজডে ইনপুট দেওয়া হয়, আউটপুট দেওয়া হয় না। বুঝতে পারছি? ইনপুট দেওয়া হয়, আউটপুট দেওয়া হয় না। ধরো আমি অনেকগুলা কুকুরের ছবি দিয়েছি, অনেকগুলা কুকুরের ছবি দিয়েছি, এবং অনেকগুলা ধরো বিড়ালের ছবি দিয়েছি। হ্যাঁ, কিন্তু বলিনি এগুলা কুকুর, এগুলা বলিনি বিড়াল। আমি অনেকগুলা কি কুকুরের ছবি দিয়েছি, আবার অনেকগুলা কি বিড়ালের ছবি দিয়েছি। এরপর ধরো আমি একটা শেয়ালের ছবি দিয়ে বললাম এটা কি, ও বলবে যে এটা ওই যে কুকুর, ওই কুকুরের মোটামুটি কাছাকাছি। বা ধরো আমি একটা বাঘের ছবি দিয়েছি, বলবে যে এটা হচ্ছে আপনি যে একটা সেট দিয়েছিলেন এটা ওইটার কাছাকাছি, বাট এটা অনেক বড় সাইজের, হ্যান ত্যান, এই জিনিসগুলো আর কি। রিইনফোর্সমেন্টে কোনো ইনপুট না কোনো আউট। আচ্ছা, আমি পড়াচ্ছি এক এক করে। তাহলে প্রথমে সুপারভাইজড। দেখো বলছে মেশিনকে অনেক ইনপুট দিয়ে সঠিক আউটপুট কি সেটা বলে দেওয়া হয়। মেশিনকে কী করা হবে? অনেকগুলা ইনপুট দিয়ে সঠিক আউটপুট। আমি তো বলছিলামই যে এখানে ইনপুটও দিব, আউটপুটও দিব। ইনপুটও দিব আমরা, আবার কি দিব বলো, আউটপুটও দিব। মেশিন শিখে নিবে যে ইনপুট থেকে কোন কোন বৈশিষ্ট্যের ভিত্তিতে আউটপুটগুলো বের করা হয়েছে। পরবর্তীতে নতুন কোনো ইনপুট পেলে সঠিক আউটপুট কি সেটা সে বলে দিতে পারবে। যেমন মানে তোমাদেরকে বলি এক্সাম্পলটা। বলছে ইমেজ ক্লাসিফিকেশন। বলছে অনেকগুলা কুকুর ও বিড়ালের ছবি দেখিয়ে যদি বলে দেওয়া হয় কোনটা কুকুর কোনটা বিড়াল, পরবর্তীতে
আগে দেওয়া হয় না এমন একটা ছবি দিল, মেশিন বলে দিতে পারবে এটা কুকুর নাকি বিড়াল, বুঝতে পারছো? তারপরে দেখো আমাদের যে অনেক মেইল আসে না, আমাদের যে অনেক মেইল আসে, হ্যাঁ আমাদের যে অনেক কি আসে, মেইল আসে, তো মেইলগুলোকে দেখবা সেগমেন্টেশন করে যে কোনগুলো স্প্যাম মেসেজ মেইল, কোনগুলা কি, সেগুলোকে আলাদা আলাদাভাবে দেখবে সেগমেন্ট করে দেয়। এখানেও আসলে কি হয়, সুপারভাইজড লার্নিংকে ইউজ করা হয়, বুঝতে পারছো? আচ্ছা, এরপরে আনসুপারভাইজড বলছে এখানে ইনপুট ডেটা দেওয়া হয়, কোনো কি দেওয়া হয় না, আউটপুট দেওয়া হয় না। মেশিন নিজে নিজে ডেটার প্যাটার্ন মিল সম্পর্ক খুঁজে বের করে এবং নতুন একটা গ্রুপ বা ক্যাটাগরি বা ক্লাস্টার তৈরি করে। বলছে কাস্টমার সেগমেন্টেশন এটা ব্যবহার করা হয়। বলছে যে আমি তো বুঝাই দিছি এক্সাম্পল ওইটাই, কোনটা, যে অনেকগুলো ধরো কুকুরের ছবি দিয়েছো, বলো না এটা কুকুর, দেন তুমি ধরো একটা নেকড়ের ছবি দিয়েছো, ও বলবে যে এটা অনেকটা ওটা মতো, বাট এই জায়গাগুলো মিল না এটা। বলছে কাস্টমার সেগমেন্টেশন, বলছে ক্রেতাদের ক্রয়ের তথ্য দেখে আলাদা আলাদা গ্রুপ তৈরি করে দিতে পারে, যে কারা বেশি কিনে কম কিনে, বুঝছো? আমি তোমাকে বুঝাই বলি, ধরো তুমি খেয়াল করে দেখবা, ধরো তুমি কোনো একটা এলাকা, সেই এলাকার একটা বাটা বা অ্যাপেক্সের শোরুমে যাবা, আর ধরো বসুন্ধরা, ধরো কোনো এলাকা হিসেবে আমি একটু ছোট মনে করো, আমি কোন জায়গার কথা বলতে পারি, ধরো টঙ্গীর একটা বা গাজীপুরের একটা ব্রাঞ্চ, বা ধরো হচ্ছে একটু গ্রাম সাইডের বা যশোর ঝিনাইদহ কোনো একটা ধরো কিসের, ধরো একটা বাটা বা অ্যাপেক্সের শোরুম, তুমি দেখবো ওখানে যে প্রোডাক্টগুলা, তুমি আবার যদি দেখো বসুন্ধরা সিটিতে বা যমুনা ফিউচার পার্কে দেখবা ওই অ্যাপেক্সেরই শোরুম বা বাটারি শোরুম, বাট দেখবা প্রোডাক্ট মধ্যে মিল নাই, অনেক অনেক অন্যান্য প্রোডাক্ট আসছে, হ্যাঁ কিছু হয়তো মিল থাকবে, বাট ম্যাক্সিমামই দেখবা কি দুই জায়গায় দুই রকম প্রোডাক্ট। কেন? তারা এই যে আনসুপারভাইজডটাকে ইউজ করে, তারা দেখছে যে ওই জায়গায় কাস্টমার কোন প্রোডাক্ট বেশি কিনে, কোনটা কম কিনে, যেগুলো বেশি কিনে ওই টাইপের জিনিসপত্র ওখানে বেশি দেওয়া হয়। এখানেও দেখা যাচ্ছে কোন টাইপ প্রোডাক্ট বেশি কিনে, তো শুধু শুধু জায়গা ভরিয়ে লাভ কি, যে প্রোডাক্ট কিনবে না, ঠিক আছে, এরকম করে আর কি। তারপরে দেখো যে ফেসবুক বা ইউটিউব যে আমরা চালাই, ধরো তুমি নর্মালি ধরো তুমি হচ্ছে হিন্দি গান এবং খুব হচ্ছে বিটালা গান শোনো, হ্যাঁ অনেক বেশি হানি সিং টাইপ গান শোনো, এখন হঠাৎ করে ধরো ছ্যাঁকা টাকা খাইছাও, ছ্যাঁকা খেয়ে ধরো মিনার শুনতেছো আর কি, একটা মিনারের গান সার্চ দিলা আসলো, এরপরে দেখবা পরবর্তী গান তোমার হচ্ছে ওই যে তুমি যেমন শোনো এমন না দিয়ে মাত্র যেটা সার্চ দিলে এই টাইপেরই আসবে। তো এই জিনিসগুলো যদি না করো তাহলে কি ইউটিউব তোমার ভালো লাগবে? বা ফেসবুকে ধরো তুমি সবার নিউজ ফিড, হ্যাঁ দেখবে এক একজন এক এক টাইপ জিনিসপত্র দেখায়, যে যেমন পছন্দ করে তারা তাই দেখায়। তুমি ধরো একটা ফিশিংয়ের ভিডিও দেখলা, ফিশিং মানে মাছ ধরতেছে, একটা ফিশিংয়ের ভিডিও দেখলা, এরপর দেখবে খালি মাছ দেখানো, মাছ ধরার ভিডিও দেখাচ্ছে, যতক্ষণ না তুমি এটা খুব দ্রুত স্কিপ করতেছো, হ্যাঁ একটা জিনিস ভালো না লাগলে স্কিপ করবা, তাহলে দেখবো ওই টাইপ জিনিসপত্র আর দেখাবে না, বুঝতে পারছো? আমার কথা বুঝছো? মনে করো তুমি হচ্ছে ডিসিশন নিলা যে তুমি একটা মোবাইল কিনবা, হ্যাঁ তুমি একটা মোবাইল কিনবা, বা তুমি ধরো একটা মানে প্রাইভেট একটা ভালো ভার্সিটিতে ভর্তি হবা, তো তুমি একটু সার্চ দিলা যে এই ভার্সিটি, এরপর দেখবা খালি ভালো ভালো ভার্সিটির বিজ্ঞাপন তোমার সামনে চলে আসবে। এই জিনিসগুলো হচ্ছে আনসুপারভাইজড, এখানে ইনপুট দেওয়া হয় আউটপুট দেওয়া হয় না, বুঝতে পারছো? আমি একটা দেখছি, বাট আমি বলছি যে এরপরে এটাও দেখাও, ওইটা সে দেখাবে। বলছে দেখো রিকমেন্ডেশন সিস্টেম এটা ইউজ করে, বলছে যে ইউটিউব কারো দেখা ভিডিও প্যাটার্ন বুঝে নতুন ভিডিও কী করে বলো সাজেস্ট করতে পারে, নতুন ভিডিও কী করে বলো সাজেস্ট করে। নেটফ্লিক্স আপনার মুভি দেখার উপর ভিত্তি করে মুভি সাজেস্ট করে, হ্যাঁ। তারপরে ধরো তুমি দারাজের কথা যদি বলো, দারাজের ধরো আমি বেডা মানুষ, তো আমার কি যদি শুধু ল্যাপস্টিক আর হচ্ছে আইলাইনার এগুলো যদি দেখায়, বা হচ্ছে তোমার ওই যে হাইলাইটার কী সব যেমন বলে আর কি মেয়েরা, ওগুলো যদি আমাকে বারবার দেখায়, আমি কি কিনবো বলো? বাট ওকে বুঝতে হবে যে আমি কি লাইক করি। আমি ধরো একবার একটা জিনিস সার্চ দিছি, ওর ওই টাইপের জিনিসপত্র দেখাচ্ছে আর কি, এভাবেই। এরপরে হচ্ছে রিইনফোর্সমেন্টে ইনপুট দেওয়া হয় না, আউটপুটও দেওয়া হয় না, শুধু মেশিনকে ওর মতো কাজ করতে দেওয়া হয়, খালি বলে দেওয়া এটা ঠিক না ভুল। দেখো ওই যে টেসলা যেটা, হ্যাঁ টেসলা তো জানো যে অটো পাইলট মোড আছে, যেখানে গাড়ির কোনো ড্রাইভার বাদে সে চালাতে পারে। তো সে কী করেছে, সে আস্তে আস্তে শিখেছে, ধরো ধরো তাকে সে হচ্ছে কোনো একটা মানে অনেক গাড়ি ধরো রাস্তায় আছে টেসলার, তো কোনো একটা মানুষ ধরো রাস্তায় দাঁড়াইলো, কত দূর থেকে ব্রেক করলে একদম প্রপারলি বা স্মুথলি ব্রেক হবে, ঠিক আছে, বা এই যে সে একটা গাড়ির ভুল থেকে আরেকটা গাড়ি শিখতেছে, হ্যাঁ একটা গাড়ির ভুল থেকে কি আরেকটা শিখতেছে,
ঠিক আছে, এভাবে দেখা যায় যে সে কিন্তু কি খুব সুন্দর ড্রাইভ করতে পারে, স্মুথ ড্রাইভ করতে পারে। বা ধরো যে অনলাইন বিভিন্ন দাবার গেম আছে, হ্যাঁ, এখানে সে খালি খেলতেছে, খেলতে খেলতে সে আস্তে আস্তে গিয়ে শিখতেছে যে এই পরে এই চাল দিলে ভালো হয়, এই পরে এই চাল দিলে ভালো হয়। এগুলো হচ্ছে রিইনফোর্সমেন্ট, এগুলো কি রিইনফোর্সমেন্ট, বুঝছো? বলছে মেশিনকে সরাসরি কিছু শেখানো হয় না, আমরা রিইনফোর্সমেন্টে মেশিনকে সরাসরি কিন্তু কিছু শেখাই না, বুঝছো? যেমন দেখো এই যে চ্যাট জিপিটি, এখানে কিন্তু আসলে রিইনফোর্সমেন্টের ইউজ হয়। কেমন ইউজ হয়? তো তুমি আসলে বিভিন্ন ইনফরমেশন দিচ্ছ, সে কিন্তু ওখান থেকে তুমি দিচ্ছ, আরেকজন দিচ্ছে, এবার দেখতে দেখতে আস্তে আস্তে সে কিন্তু তার মেমোরিটা অনেক বেশি ইয়ে করতেছে, বুঝছো? সে সমৃদ্ধ করছে, বুঝছো? সে আস্তে আস্তে দেখবা যে তুমি লাইক দিবা, তাহলে দেখবে ধরো তুমি কোনো একটা আনসার দিছো, তোমাকে কোনো একটা আনসার দিছো, তুমি লাইক দিছো, পরে দেখবো ওই টাইপের আনসার বেশি দিচ্ছে। ডিসলাইক দিচ্ছ, দেখবো যে ওই টাইপের আনসার এখন বন্ধ করে দিচ্ছে। কীরকম? বলছে মেশিনকে সরাসরি কিছু শেখানো হয় না, মেশিনকে কাজ করতে দেওয়া হয় এবং কাজ শেষে জানানো হয় কাজটা সঠিক হয়েছে নাকি কি বলো ভুল হয়েছে। বারবার চেষ্টা করতে করতে মেশিন শিখে ফেলে কোন কাজ করলে সেরা ফলাফল পাওয়া যাবে। যেমন সেলফ ড্রাইভিং কার, বলছে গাড়ি ধীরে ধীরে সঠিকভাবে চালাতে শিখে যায়। তারপরে যে দাবার কথা যেটা বলছে কয়েকবার খেলার পর মেশিন বুঝে যাবে যে কখন কোন চাল দিলে জেতার সম্ভাবনা কি বেড়ে যাবে। এরপরে দেখো নিউরাল নেটওয়ার্ক নিয়ে একটু কথা বলছি। দেখো আমরা আমাদের মানব দেহে কিন্তু কি নিউরন আছে, জানো না? তো আমরা যে কোনো একটা ডিসিশন নিই, হ্যাঁ, হ্যাঁ, সব ডিসিশন যে নিউরন দিয়ে নিই ব্যাপারটা এরকম না। ধরো হঠাৎ করে তোমার হচ্ছে চোখের কাছে একটা পোকা চলে আসে, হঠাৎ করে চোখ বন্ধ করে দিচ্ছে, এটাতে নিউরনের ইউজ নেই। কিন্তু নিউরনের ইউজ কোনটা আছে? নিউরনের ইউজ হচ্ছে ধরো তুমি কি করবা, তোমার ধরো এখন টয়লেট চাপ দিছে, তুমি এখন ক্লাসটাকে রেখে যাবা, এই যে ডিসিশন নেওয়াটা, এগুলো নিউরন দিয়ে নিতে হয় আর কি, বুঝছো? বলছে মানব মস্তিষ্কে যেমন নিউরন থাকে, সেরকম কম্পিউটারেও পারসেপ্ট্রন, তাহলে পারসেপ্ট্রনটা হচ্ছে একটা কৃত্রিম নিউরন, ঠিক আছে? পারসেপ্ট্রনটা কি বলে? একটা কৃত্রিম নিউরন। বলছে মানব মস্তিষ্কে যেমন নিউরন থাকে, তেমনি কম্পিউটারে পারসেপ্ট্রন নামের কৃত্রিম নিউরন দিয়ে একটা নেটওয়ার্ক তৈরি করা যায়, একে নিউরাল নেটওয়ার্ক বলে। তাহলে নিউরাল নেটওয়ার্কের সংজ্ঞা কি দিচ্ছি? বলবো যে মানব মস্তিষ্কে যেমন নিউরন থাকে, সেরকম কম্পিউটারে পারসেপ্ট্রন নামের কৃত্রিম নিউরন দিয়ে একটা নেটওয়ার্ক তৈরি করা হয়, তাকে আমরা কি বলছি? নিউরাল নেটওয়ার্ক বলছি। এটা ইনপুট ডেটা থেকে নিজেই শিখে নিতে পারে আউটপুট কিভাবে বের করতে হয়। তো বলছে সাধারণত নিউরাল নেটওয়ার্কের 3টে স্তর আছে, ইনপুট, আউটপুট, আর একটা হচ্ছে হিডেন বা লুকায়িত। ইনপুট দিয়ে কি, আচ্ছা আমি দেখাচ্ছি তোমাদেরকে, বুঝাই বলতেছি। এখানে কি নাই? ওকে, এখানে কি লেখা ছিল? আচ্ছা, ইনপুট আউটপুট, কৃত্রিম নিউরাল নেটওয়ার্ক এগুলো নাই কেন? এখানে নিউরাল নেটওয়ার্ক। ওকে, আমি একটু বুঝাই বলি তোমাদেরকে। ইনপুট স্তর, আউটপুট স্তর, এটাকে কি বলছি বলো? হিডেন বা লুকায়িত স্তর। হ্যাঁ, তো ইনপুট স্তরে কি, তুমি কোনো একটা ইনপুট দিলা, ইনপুট দিলা, ঠিক আছে? তো লুকায়িত স্তর বা হিডেন লেয়ারে সেটাকে প্রসেসিং করবে, তারপরে সেটা আউটপুট দিয়ে বলবে যেটা এইরকম। তো দেখো ডিপ লার্নিং নিয়ে বলা হয়েছে, বলছে ডিপ লার্নিং হলো মেশিন লেখার একটা শাখা, যেখানে আমরা নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করে মেশিনকে শেখাই। এক্ষেত্রে উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্পিউটার গ্রাফিক্স প্রসেসিং বা জিপিইউ এর দরকার হয়। ব্যবহার কোথায় করি? বলছে কন্টেন্ট ক্রিয়েশনে, হ্যাঁ, হচ্ছে বিভিন্ন কবিতা লেখা, গল্প লেখা, প্রবন্ধ লেখা, কোড লেখা, বা ছবি তৈরি করা, এখানে কিন্তু কি ডিপ লার্নিং ইউজ করা হয়, বুঝছো? তুমি ধরো একটা বর্ণনা দিলা, বললা যেমন একটা ছবি তৈরি করে দাও, তো সেখানে কিন্তু ডিপ লার্নিং ইউজ করা হয়। যেমন এআই ইমেজ জেনারেটর, এআই কোড অ্যাসিস্ট্যান্ট, এগুলা। তারপর মেডিকেল ডায়াগনোসিস, বলছে এক্স রে বা এমআরআই রিপোর্ট বিশ্লেষণ করে রোগ শনাক্ত করতে পারে সে। এখন দেখো বলছে কম্পিউটারকে দিয়ে কথা বলানো ও শোনানোর কৌশলকে কি বলে? কম্পিউটারকে দিয়ে কথা বলা বা শোনা বা কী হবে? মেশিন লার্নিং না, স্পিচ প্রসেসিং। কথা বলবে, শুনবে, ইয়েস, অবশ্যই 2 নম্বরটাই হবে। ওকে, এরপরে বলছে নিউরাল নেটওয়ার্কে কয়টা স্তর থাকে? 3টা, ইনপুট, আউটপুট, হিডেন। এরপরে বলছে
লুকায়িত স্তরের প্রযুক্তি কোনটা? লুকায়িত স্তর যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। বলছে মানুষের মস্তিষ্কের মতো কাজ করার পদ্ধতিকে কি বলে? নিউরাল নেটওয়ার্ক আছে এখানে, নিউরাল নেটওয়ার্ক হবে। এরপরে বলছে এটা আমাদের ইয়েতে নাই, বইতে আমি খুঁজে পাইনি, বোর্ড বইতে, বাট আমাদের চট্টগ্রাম বোর্ড 24 আসছিল এসআই এর পূর্ণরূপ মাথায় রাখবা, এটা হচ্ছে আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স। নর্মালি এআই মানে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বাট এএসআই মানে কি আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স, এটা মুখস্থ রাখবা। এবার বলছে কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহৃত হয় কোন ভাষা? পাইথন আছে, হ্যাঁ পাইথনই তো আছে, পাইথনই মেরে দিবা। বলছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সব থেকে সফল ক্ষেত্র কোনটা? মেশিন লার্নিং, আগে বলছিলাম মেশিন লার্নিং সব থেকে কি সফল ক্ষেত্র, বুঝছো? এরপরে দেখো বলছে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে বারবার ভুল সিদ্ধান্ত থেকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে মানে কোনটা? কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে বারবার ভুল সিদ্ধান্ত থেকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তৈরি কিসের সাহায্যে হয়? এটা রিইনফোর্সমেন্ট না, এটা অবশ্যই রিইনফোর্সমেন্ট হবে। ওকে, আচ্ছা আমরা এই পর্যন্তই রাখি, আগামী ক্লাসে আমি রোবোটিক্স পড়াবো, এই ক্লাসে এই পর্যন্তই থাক। ওকে, ভালো থাকো, আল্লাহ হাফিজ। ভালো লাগতেছে না, শরীরটা খারাপ।